বলা আছে 2/3 ক্রমের ম্যাট্রিক্সটি কোন ধরনের ম্যাট্রিক্স। অন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রথম অংশটা আছে যে a i j সমান 0 হবে অথবা a i j নট ইকুয়াল 0 হতে পারে যখন i সমান j। এটা বলে দেখি যে i কি হতে পারে, j থেকে ছোট হতে পারে, i j এর সমান হতে পারে। এই i j সমান হবে এটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর, আর i গ্রেটার দ্যান j হতে পারে। ঠিক আছে শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে বেশি কথা নয়, কথা একটাই, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি কিছু শিখবে। তবে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। চ্যাপ্টারের নামও কিন্তু ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স বিষয়টা যদি তোমাদের ভালো করে বুঝতে হয় তাহলে তোমাদের এসএসসিতে তোমরা যেভাবে শিখেছো সেট, যে এখানে সব ধরনের তথ্যকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সুসংজ্ঞায়িতভাবে আবদ্ধ করলে সেটাকে আমরা সেট বলে সংজ্ঞায়িত করতাম। ঠিক এখানে বিষয়টা একই ধরনের, হালকা একটু ব্যতিক্রম। তা আমরা সংজ্ঞার মাধ্যমে বিষয়টি খুবই সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তবে চলো সংজ্ঞাটি আমরা দেখে নিই প্রথমে। যে এখানে দেখো, এখানে বলা আছে যে বন্ধনী দ্বারা আবদ্ধ বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্যকে আয়তকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে এখন আমরা সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করে দেখব যে সংজ্ঞার মধ্যে আমরা কি কি পেয়েছি। দেখো সংজ্ঞার মধ্যে আমরা যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা একটু মার্ক করি। যে এখানে দেখো বন্ধনীর কথা বলা আছে। বন্ধনী, এই বন্ধনী বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু জানি বন্ধনী হচ্ছে 3 প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর আমরা জানি তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এখানে আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারবো না। তার একটি কারণ, সেটি হচ্ছে দ্বিতীয় বন্ধনীর জন্য দ্বিতীয় বন্ধনী আমরা সেটের জন্য ব্যবহার করে থাকি। তাহলে আমাদের যে এক্সট্রা যে দুইটা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আর হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী, এই দুইটা বন্ধনী কিন্তু আমাদের ম্যাট্রিক্সের সাথে যুক্ত হবে। এবং আরো একটি বিষয়, বন্ধনী দ্বারা আবদ্ধ বলতে আমরা প্রথম বন্ধনী আর তৃতীয় বন্ধনীকে যেমন বুঝলাম, এর সাথে আরো একটি নতুন একটি অংশ যুক্ত হবে। সেটি হচ্ছে দেখো এই যে উলম্ব জোড়া রেখা, অর্থাৎ আমরা প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর পাশাপাশি আরো দুইটি উলম্ব জোড়া রেখা দ্বারাও ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এখন আমরা বন্ধনী বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো এখানে বলা আছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্যকে। তাই এখানে বিজ্ঞানের তথ্য বলতে আমরা কি বুঝবো? দেখো বিজ্ঞান এর তথ্য যেটা, সেটা আমরা বুঝবো বিজ্ঞান সংক্রান্ত তথ্য। বিজ্ঞানের তথ্য প্লাস আমাদের দৈনন্দিন জীবনের যে হিসাব নিকাশ, তথ্য সংগ্রহ সেগুলা। আর গণিতের তথ্য বলতে আমরা যেগুলোকে বুঝবো সেটি হচ্ছে সমীকরণ সংক্রান্ত। সমীকরণ সংক্রান্ত। তাহলে এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা বিজ্ঞান এবং গণিতের তথ্যকে এই বন্ধনীগুলো দ্বারা আবদ্ধ করব, তখন সেটি একটি ম্যাট্রিক্স হবে। কিন্তু ম্যাট্রিক্সকে প্রকাশের জন্য ইংরেজি বড় হাতের অক্ষরকে ব্যবহার করতে হবে। ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা কিন্তু আমরা সেটকেও প্রকাশ করেছি এসএসসিতে, অতএব এখানে সেই একইভাবেই বড় হাতের অক্ষরগুলো দ্বারাই প্রকাশ করতে হবে। এখন এই যে বিজ্ঞান এবং গণিতের যে তথ্য আমরা বলছি যে আয়তকারে সারি ও কলাম বরাবর সাজাতে হবে, তাহলে দেখো এই সারি আর কলামটা আমাদের এখন ক্লিয়ার করতে হবে। আমরা কিন্তু বন্ধনী বিষয়টা ক্লিয়ার করেছি, বিজ্ঞান এবং গণিতের তথ্য বলতে কোনগুলোকে বোঝাচ্ছি সেইগুলোকে আমরা ক্লিয়ার করেছি। এখন আমরা সারি এবং কলামটি চিনবো। দেখো তোমরা এসএসসিতে পরিসংখ্যান করেছো এভাবে, এভাবে তোমরা দাগ টানতে, আবার এভাবে উলম্ব বরাবরও তোমরা দাগ টানতে। এই যে আনুভূমিক বরাবর যে দাগগুলো আছে এইগুলোকে রো বলে, রো বা সারি বলে। আর এই যে আমাদের এখানে যে অংশটা আছে, এই যে এই লম্বালম্বী যে অংশটি আছে এটাকে কলম বলে, কলম। তাহলে এই লম্বালম্বী যে অংশটি আছে এটাকে কি বলবো? কলাম বলবো। এই যে উপর থেকে আমরা নিচেও দিতে পারি, এটাকে বলছি কলাম। আর এই বরাবর যেগুলো আছে এগুলোকে আমরা বলছি সারি, এই বরাবর যেগুলো আছে সেগুলো বলছি সারি। তাহলে দেখো আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যে শব্দগুলো আমরা পেয়েছি, এই শব্দগুলো আমরা যদি আগে ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের সকল বিষয়গুলো অনেক সুন্দরভাবে বোঝা যাবে। তাহলে
পরবর্তী যে অংশটি আমাদের আছে সেটি হচ্ছে দেখো ম্যাট্রিক্সের আমরা উদাহরণ লিখে রেখেছি যে এখানে আমরা ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে দেখো এ ম্যাট্রিক্স কে লিখেছি এবং এখানে 1 2 3 5 4 6 9 8 7 বি সমান সমান 1 2 3 এখানে সি সমান সমান দেওয়া আছে 1 2 3 ডি সমান সমান দেওয়া আছে 1 2 3 5 4 6। এখন এই যে ম্যাট্রিক্সের উদাহরণটা আমি লিখলাম এটাই কিন্তু শেষ না, এটা আমরা কিভাবে পাচ্ছি, এই সংখ্যাগুলো আসলে কিভাবে আমরা পেলাম বা এর সাথে কিভাবে যুক্ত হলো সেটা আমরা একটা বাস্তব উদাহরণের সাহায্যে এটা আমরা বুঝবো। কারণ আমরা শুরুতে বলেছি যে ম্যাট্রিক্স কিন্তু বিজ্ঞান এবং গণিতের একটা বাস্তবিক তথ্য। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝি। জাস্ট এটা আমরা সংজ্ঞাতে যা শিখেছি সেই সংজ্ঞার বৈশিষ্ট্য অনুসারে দেখো এখানে আমরা বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে 1 2 3 এগুলোকে আমরা সারি বলতেছি, এই যে এগুলো সারি, এগুলা কিন্তু সারি। আবার এগুলো দেখো কলাম, এই যে সারি কলাম যেগুলো আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি সেগুলো কিন্তু আমাদের ফাইনালি উদাহরণের মধ্যে খুঁজে বের করতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটি আমাদের একটি ম্যাট্রিক্স। এখন আমরা বাস্তব একটা উদাহরণের সাহায্যে আমরা ম্যাট্রিক্সটি বুঝবো। দেখো এখানে একটা তথ্য আমরা সংগ্রহ করেছি যে একজন ফল বিক্রেতার সাপ্তাহিক ফল বিক্রয়ের তথ্য নিম্নরূপ। দেখো এখানে বলা আছে যে একজন ফল ব্যবসায়ী এক সপ্তাহে আম, লিচু এবং কমলা বিক্রি করে কেজিতে। একটু খেয়াল করো, এখানে বলা আছে শনিবারে ওই ফল ব্যবসায়ী 5 কেজি আম, 7 কেজি লিচু এবং 6 কেজি কমলা বিক্রি করে। রবিবারে 10 কেজি আম, 8 কেজি লিচু এবং 7 কেজি কমলা বিক্রি করে। সোমবারে 12 কেজি আম, 10 কেজি লিচু এবং 8 কেজি কমলা বিক্রয় করে। এখন এই যে তথ্য এটাও কিন্তু একটা তথ্য, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি তথ্য, ব্যবসায়িক তথ্য। এই তথ্য থেকেও কিন্তু আমরা ম্যাট্রিক্স তৈরি করতে পারি যদি এখানে আমরা ম্যাট্রিক্সের যে রুলস আছে সেই রুলস মেনটেন করে এটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি যে এ সমান সমান, আমাদের অবশ্যই বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা বন্ধনী, আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করব এবং দেখো এই 5 7 6 এই তথ্যগুলোকে আমরা সারি বরাবর লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি 5 7 6, যেহেতু এটা সারি বরাবর ছিল। তারপরে দেখো 10 8 7 10 8 7, তারপরে যেটা আছে সেটা আছে 12 10 8। এই যে তথ্যটাকে আমরা সংগ্রহ করলাম এটা হচ্ছে একটি ম্যাট্রিক্স। এখানে কিন্তু যারা গণিতবিদ তারা অন্যভাবে চিন্তা করবে যে আমরা এখান থেকে হেড গুলাকে তুলে দেবো, এই যে বাংলা লেখা যেগুলো ছিল এগুলো কিন্তু তুলে দিলাম, কিন্তু ফাইনালি সংখ্যাগুলোকে কিন্তু আমরা ইনক্লুড করলাম ম্যাট্রিক্সের মধ্যে যাতে আমাদের হিসাবের সুবিধা হয়। আমরা যেগুলো মানে আমাদের দৈনন্দিন যেসব আবিষ্কারগুলো হচ্ছে সেই আবিষ্কারগুলো কিন্তু আমাদের কাজগুলো সহজ করার জন্য আবিষ্কার হচ্ছে। এজন্য আমাদের এই যে হিসাবটা আছে এই হিসাবটা আমরা দেখবো যে ম্যাট্রিক্স কিভাবে এটি সহজ করে আমরা কিন্তু দেখবো। ঠিক আছে, আজকের ক্লাসে কিন্তু আমরা যেটা আলোচনা রেখেছি যে ম্যাট্রিক্সের বেসিক আলোচনা প্লাস বেসিক আলোচনা থেকে যে সকল এমসিকিউ গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাস থেকে শিখবো এবং পরবর্তী পর্বে অবশ্যই কিন্তু এর পরবর্তী অংশটুকু সুন্দর করে আবার বুঝিয়ে দেওয়া হবে। তা চলো আমরা পরবর্তীতে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেই বিষয়ের আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো এখানে প্রথম যে এমসিকিউটা আছে যে ম্যাট্রিক্সকে পূর্বে কি বলা হতো, ম্যাট্রিক্সকে পূর্বে কি বলা হতো। এই যে ম্যাট্রিক্স আমরা আজকে প্রথম শুনছি বা পড়ছি, কিন্তু ম্যাট্রিক্স কিন্তু কোনো না কোনো সময় আবিষ্কার হয়েছে। যেমন সেট, তোমরা জানো যে সেট আবিষ্কার হয়েছে, সেটের ব্যবহার তো অনেক আগেই ছিল, তোমরা যখন পড়েছো তার অনেক আগে থেকে কিন্তু আবিষ্কার ছিল। তাহলে ম্যাট্রিক্স কিন্তু অনেক আগে থেকেই আবিষ্কার ছিল, তুমি এখন পড়তেছো মানে এখন না, কিন্তু এটা অনেক আগেই আবিষ্কার হয়েছিল। কিন্তু ম্যাট্রিক্স আবিষ্কার হওয়ার আগে ম্যাট্রিক্সের যে বিষয়টা মানে মানুষ ব্যবহার করত সেটার নাম পূর্বে কি বলা হতো, সেটা বলা হতো দেখো যে এখানে একটা বিষয় তোমাদের একটু লক্ষ্য করতে হবে। আমরা যদি সংজ্ঞা স্লাইডে যাই, এখানে দেখো একটা বিষয় বলা আছে যে সারি ও কলাম বরাবর সাজালে, এই যে সাজানোর কথাটা বলা আছে, আর এই যে বিন্যাস এটা মানেও কিন্তু সাজানো। তাহলে এখন আমাদের ভালো করে বুঝতে হবে আমরা যখন কোনো কিছুকে সাজাই তাহলে সেটা কি বলতো, সুন্দর করে সাজাই না এলোমেলো ভাবে সাজাই বলো? আমরা কিন্তু সেটা অবশ্যই সুন্দর করে সাজাই। তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে, ম্যাট্রিক্সকে পূর্বে কি বলা হতো, সজ্জিত ব্যবস্থা। কি সজ্জিত ব্যবস্থা।
তারপরে দেখো ম্যাট্রিক্স শব্দটি নিচের কোন ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন শব্দ আবার গণিতে বা পদার্থবিজ্ঞানে, রসায়ন বিজ্ঞানে, জীববিজ্ঞানে আমরা যেসব শব্দগুলো ব্যবহার করি সেখানে কিন্তু ল্যাটিন শব্দ থেকে ম্যাক্সিমাম শব্দগুলো আমাদের আসে। তাই এখানে ম্যাট্রিক্স শব্দটি কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসছে এবং সেটি হচ্ছে ম্যাটার থেকে এসছে। তারপরে দেখো ল্যাটিন শব্দ ম্যাটারের অর্থ নিচের কোনটি? এটার অর্থ হচ্ছে, দেখো এখানে অপশন আছে ফাদার, মাদার, এইগুলা কিন্তু আছে। হ্যাঁ, এখন অনেকে আবার মোট্রিক্স, পেপার এইগুলো নিয়ে চিন্তা করতে পারে যে ফাদার মাদার আবার হতে পারে নাকি। হ্যাঁ, এখানে কিন্তু ফাদার মাদারের মধ্যে উত্তরটা হবে যে এর অ্যান্সার হচ্ছে মাদার। এখন দেখো ম্যাট্রিক্সের জনককে, আমরা ম্যাট্রিক্সে পড়তেছি, ম্যাট্রিক্সের জনককে, ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার ক্যালি। ইনি প্রথম মানে ম্যাট্রিক্স বিষয় ইনি বিশ্লেষণ করে একটি পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করে এবং সেই বিষয়ে ধ্যান ধারণাটা পরে প্রসারিত হয়। এজন্য আর্থার ক্যালিকে তোমার ম্যাট্রিক্সের জনক বলা হয়। তারপরে দেখো পরবর্তী যে এমসিকিউটি আছে যে ম্যাট্রিক্স শব্দটি প্রচলন করেন কে? ম্যাট্রিক্স শব্দটি প্রচলন করেন জেমস জোসেফ সিলভেস্টার, একজন ইংরেজ গণিতবিদ। আমাদের পরবর্তী যে অংশটি আছে যে ম্যাট্রিক্সে আমরা যে সারি এবং কলামের কথা বলেছিলাম, সেই সারি কলামের হিসাবটা আমরা একটু শিখবো। দেখো যে আমরা এখানে লিখেছি ম্যাট্রিক্সের ক্রম, এই ক্রমটা কার উপরে ডিপেন্ড করছে? ম্যাট্রিক্সের সারি এবং কলামের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে দেখো কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি এম এবং কলাম সংখ্যা যদি এন হয়, তাহলে এম ক্রস বা এম ইন্টু এন কে এটা আমরা এভাবে বলবো না, এটাকে বলবো এম বাই, এই ইন্টুটাকে আমরা কি বলবো, এটার স্থলে কি বলবো বলতো? বাই, বাই বলবো। তাহলে এম বাই এন কে ওই ম্যাট্রিক্সের ক্রম বলে, যা সাধারণত এম বাই এন হিসেবে পড়া হয়। উল্লেখ্য যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান অথবা অসমান উভয়ই হতে পারে, সমানও হতে পারে অসমানও হতে পারে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্স লিখি এ সমান সমান, মনে করো যে 1 2 3 4। এখানে দেখো আমাদের ম্যাট্রিক্সের ক্রম কত? এখানে সারি আছে কয়টা বলো? সারি আছে কিন্তু আমাদের এই দেখো এ একটা সারি, একটা এ একটা, দুইটা সারি। তাহলে আমাদের সারিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। এবং আমাদের কিন্তু সারি সংখ্যাটা ক্রম যখন আমরা লিখবো তখন সারি কিন্তু প্রথমে আসবে, সারি প্রথমে আসবে বাই কলাম, কলাম আসবে পরে। তাহলে আমরা যখন ম্যাট্রিক্সের ক্রমটা লিখি তখন ম্যাট্রিক্সের এই যে নিচে ডান পাশে এই অংশটাই আমরা কিন্তু ক্রমটা লিখি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন প্রথমে আমরা কি লিখবো? সারি, তারপর লিখবো বাই মানে ইনটু, তারপর লিখবো কলাম সংখ্যা। প্রথমে হচ্ছে সারি সংখ্যা, তাহলে আমরা প্রথমে সারি সংখ্যা গুনেছি একটি দুইটি, তাহলে 2। তারপর দেখো বাই এর জায়গায় আমরা কি লিখবো? ক্রস, তারপরে কলাম সংখ্যা গুনবো। দেখো কলাম হচ্ছে এটা 1 3 2 4, এটা হচ্ছে কলাম। তাহলে এখানে কলাম কয়টি আছে? দুইটি। তাহলে এখানে কিন্তু আমরা 2/2 লিখতে পারি। অতএব আমাদের এই ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে 2/2। আশা করি বুঝতে পারছো। এবং এই ম্যাট্রিক্সের আমরা যে আরো একটা উদাহরণ যদি লিখি যে b সমান সমান মনে করো 1 2 3, আর এখানে মনে করো লিখলাম 4 5 6। তাহলে এখানে একটু খেয়াল করো, তোমরা বলো যে এখানে কয়টি সারি আছে? দেখো এখানে একটি সারি আছে, একটি সারি আছে, দুইটি সারি আছে। তাহলে সারি সংখ্যা আগে বসবে বাই কলাম সংখ্যা আছে, দেখো একটা দুইটা তিনটা, এখানে কলাম সংখ্যা আছে তিনটা। তাহলে ক্রম হবে 2/3, 2/3। এখন এই কলাম সংখ্যা দেখো এখানে সমান আছে এবং এখানে আছে কি? অসমান। ঠিক আছে, এটাকে তো আমাদের মনে রাখতে হবে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি, এর উপরে আরো অনেক কাজ আছে। দেখো ম্যাট্রিক্সের ভুক্তি ও ভুক্তির অবস্থান। আমরা শুরু থেকে ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু এভাবে লিখছি, এভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্সের মধ্যে লিখছি যে, খেয়াল করো যে 1 2 3 5 6 8 7 4 9। এই যে আমরা এটা লিখছি এটা ম্যাট্রিক্স, আমরা কিন্তু এখন এটা বুঝতে পারছি এটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের মধ্যে এই যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি, এখানে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 1 আছে 2 আছে 3 আছে, এগুলো কিন্তু তথ্য থেকে এসছে, কোনো একটা তথ্য। এখন এই যে অংশগুলো আমি মার্ক করলাম, এই প্রত্যেকটা অংশকে আমরা ম্যাট্রিক্সের উপাদান বলি। এই ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বলা হয় ভুক্তি। এখানে দেখো 1
1 2 3 এগুলো এক একটি ভুক্তি। ঠিক আছে, তা বলা হচ্ছে যে কোন ম্যাট্রিক্সের অন্তর্গত প্রত্যেকটি সংখ্যা বা রাশিকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। তাহলে দেখো ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যা, এগুলো কিন্তু সংখ্যা, এটা রাশিও হতে পারে, একটা বীজগাণিতিক রাশিও হতে পারে, কারণ আমাদের সমীকরণের কথা বলা আছে। তাহলে সংখ্যার সাথে কি আসতে পারে, একটা রাশি আসতে পারে, অর্থাৎ এক্স আসতে পারে, ওয়াই আসতে পারে, সেটাও কিন্তু আমাদের একটা ভুক্তি হবে। যেমন আমরা একটা উদাহরণ এখানে লিখি যে বি সমান সমান, মনে করো লিখলাম 1x2 4, এই যে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও একটা ভুক্তি, এটাও একটা ভুক্তি, কারণ ম্যাট্রিক্সের অন্তর্গত যে কোনো সংখ্যা বা রাশিকেই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। তাহলে এগুলো সবই কি বলতো, ভুক্তি। এখন এই প্রত্যেকটা ভুক্তির কিন্তু একটা অবস্থান আছে। দেখো এটা কি ক্রমের আমাদের ম্যাট্রিক্স বলতো, 3x3। দেখো এখান থেকে একটা সারি, এখানে একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, তাহলে তিনটা সারি, তাহলে 3 বাই, কলমও দেখো তিনটা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3x3, অর্থাৎ এটা 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স। এখন খেয়াল করো, এই ভুক্তিগুলোর অবস্থান আমাদের যাচাই করতে হবে। তাই এই ভুক্তিগুলোর অবস্থান যাচাই করতে হয়, এখানে একটু মনে রাখবা, এটা কিন্তু ম্যাট্রিক্সের মোট সারি সংখ্যা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মোট কলাম সংখ্যা। এখন আমরা ম্যাট্রিক্সের একটা সাধারণ আকার কিন্তু আছে, যেমন আমরা সেটকে গঠনে প্রকাশ করতাম এটা চলকের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে একটি ম্যাট্রিক্সেরও কিন্তু একটা সাধারণ আকারে প্রকাশ করা যায়। সেই আকারটি যদি আমরা লিখি, দেখো এই ম্যাট্রিক্সটিকে যদি আমরা এইভাবে লিখি যে, মনে করো ম্যাট্রিক্সের একটি সাধারণ ভুক্তি, সেটা ধরে নিলাম এ আই জে, এটা ধরে নিলাম। এখন এই এ আই যে আমরা লিখেছি তার কারণটা কি, দেখো আই এর পরিচয়টা কি, আই হচ্ছে তোমার সারি আর জে হচ্ছে কলাম। এটা কার জন্য ব্যবহার করা হবে, শুধুমাত্র ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট ভুক্তির জন্য ব্যবহার করা হবে। এখানে কিন্তু তোমার মূল ম্যাট্রিক্সের সারির সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু ভুক্তির সাথে সম্পর্কিত। এজন্য কিন্তু আমি এখানে বিষয়টা আগে উল্লেখ করেছি যে এম দ্বারা ম্যাট্রিক্সটির মোট সারি সংখ্যা এবং এন দ্বারা ম্যাট্রিক্সটির মোট কলাম সংখ্যা বোঝায়। তাহলে এখন আমরা এই সাধারণ আকার যেটা লিখেছি এ আই জে, এটা কিন্তু আমি প্রথমে যদি লিখি, তাহলে দেখো আমি কি লিখতে পারি, A1 তারপরে আমি 2 নম্বরের জন্য কি লিখতে পারি, A12 A13। এটা আমি একটু পরে বোঝাই দিচ্ছি। দেখো যে A11, এখানে প্রথমে আমরা কি লিখেছি, দেখো আই, এই যে এর সাথে কিন্তু প্রথমে আছে আই, তারপর আছে জে, তাহলে আই কে আমরা কি বলেছিলাম বলতো, সারি, আর জে কে কি বলেছিলাম, কলাম। তাহলে অবশ্যই আই, এই যে প্রথমে যেটা আছে 1, এটা হচ্ছে আই এর মান, এবং দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে জে এর মান। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম। এই যে 1,1, এটা বলতে আমরা বোঝাচ্ছি 1 নম্বর সারি ও 1 নম্বর কলামের ভুক্তিকে বোঝাচ্ছি। তারপর এটা দেখো 1 2, তাহলে এখানে কি বলবো বলতো, 1 2, তাহলে প্রথমটা আছে সারি, দ্বিতীয়টা আছে কলাম, তাহলে 1 2 অর্থাৎ 1তম সারি 2তম কলামের ভুক্তিকে আমরা বোঝাচ্ছি। তাহলে এটা আমরা কি বোঝাচ্ছি, 1তম সারি 3তম কলামের ভুক্তি। তাহলে এখানে আমরা তারপর এটা কি লিখতে পারি, এটা 2 নম্বর সারি, এটা আছে 2 নম্বর সারি, এটা কিন্তু 1 নম্বর সারি ছিল, আর এটা আছে 2 নম্বর সারি, এটা আছে 3 নম্বর সারি। তাহলে এখন দেখো 1 নম্বর সারিতে যারা থাকবে সেখানে আয়ের মান সব কি বলো, 1 হবে। 2 নম্বর সারিতে যারা থাকবে তার আয়ের মান কত হবে, সব 1 হবে। 3 নম্বর সারিতে যারা থাকবে তার আয়ের মান কত হবে, সব 3 হবে। তাহলে এখন আমরা 2 নম্বর সারিতে যখন চলে এসেছি, তাহলে আয়ের মান কত হবে, 2। আর আমাদের এটা কয় নম্বর কলাম, এটা কিন্তু আমাদের 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি 1 নম্বর কলাম বরাবর আছে 5, তাহলে লিখতে পারি 2 1, তারপর আমরা লিখতে পারি 2 2, তারপর লিখতে পারি A2 3, তারপর আমরা লিখতে পারি A31 A32, তারপর আমরা লিখতে পারি A33। এই যে আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার। এটাকে বোঝাচ্ছি 1 নম্বর সারির 1 নম্বর কলামের একটা ভুক্তি, এটা কিন্তু 3 নম্বর সারি 3 নম্বর কলামের একটি ভুক্তি। এবং এটা মুখস্থ রাখার জন্য বা সহজে লেখার জন্য তোমাদের একটা টেকনিক মনে রাখতে পারো। দেখো প্রথমে এখানে যেটা আছে, প্রথম সারির জন্য দেখো 11 12 13, দ্বিতীয় সারির জন্য কি আছে দেখো 21 22 23, মানে এখান থেকে 11 থেকে 10 যোগ করলে সে দ্বিতীয় সারিতে চলে যাবে, 11 সাথে 10 যোগ করলে দ্বিতীয় সারিতে চলে যাবে, এবং দ্বিতীয় সারির সাথে যদি আমরা এখানে 10 যোগ করি তাহলে সে তৃতীয় সারিতে চলে যাবে। তাহলে এখন দেখো
যে 11 ছিল, তাহলে 10 যোগ করলে 21 চলে আসলো, তাহলে 21, 22, 23, আর পরেরটা আবার 10 যোগ করলে 21 এর সাথে 10 যোগ করলে আসে 31, 32, 33। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যেটা শিখবো যে ভুক্তির অবস্থানটা কিভাবে বের করতে হয়। এই যে আমরা এখানে ধরো লিখেছি, এইটা অনেক দাগানো হয়ে গেছে, এখানে আমরা দেখি, আমরা যদি বলি যে 4 এর অবস্থান কততম, মানে এই 4 মানে 4 যে ভুক্তিটা আছে এই ভুক্তির অবস্থানটা কেমন, তাহলে আমাদের সারি কলাম উল্লেখ করে বলতে হবে এটা কিন্তু কয় নাম্বার সারিতে আছে বলো, 2 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। তাহলে 4তম মানে 2, 2তম ভুক্তির মান হচ্ছে 4। এটা হচ্ছে ভুক্তির অবস্থান। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আরেকটা মজার বিষয় আছে, যে এখানে যে ম্যাট্রিক্সের ভুক্তির যে সংখ্যাটা, একটা ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো ভুক্তি আছে এই সংখ্যাটা আমরা খুব সহজে বের করতে পারি। সেটা হচ্ছে এই যে m/n, এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি। অর্থাৎ m এর মান আর n এর মান যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ গুণফল নির্ণয় করি, তাহলে সেই গুণফলটা হবে ওই ম্যাট্রিক্সে অন্তর্গত মোট ভুক্তির সংখ্যা। এখানে লক্ষ্য করো, দেখো আমি এখানে লিখেছি 3 আর 3, 3/3, তাহলে দেখো 3 × 3, এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হয় 9। কত হয়? 9। দেখো এখানে 9টা উপাদান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 9টা উপাদান কিন্তু আছে, 9টা ভুক্তি কিন্তু আছে। এটা কিন্তু আমাদের 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স। দেখো 2 আর 2 গুণ করলে হয় 4। এই দেখো 1, 2, 3, 4, 4টি উপাদানই কিন্তু বিদ্যমান। এখন দেখো ক্রমের উপর ভিত্তি করে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এই যে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ম্যাট্রিক্সের ক্রম কিন্তু সমান অসমান হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই ক্রমের পরে ভিত্তি করে আমরা ম্যাট্রিক্সটিকে প্রধানত 2টি ভাগে ভাগ করতে পারি। কি কয়টি ভাগে? 2টি ভাগে। একটা হচ্ছে দেখো আয়তাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা যেটা জানি, দেখো আমাদের আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য আমরা এসএসসি তে শিখেছি, বা তোমরা যেটা জানো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হয়? অসমান হয়। আর বর্গের কি হয়? সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে একটু সেই টেকনিকটা মনে রাখলে হবে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়ত ম্যাট্রিক্স বলে বা আয়তকার ম্যাট্রিক্স বলে। এখানে বুঝতেই পারছো যে সারি কলামের উপরে ভিত্তি করে ক্রম ডিপেন্ড করতেছে, আর ক্রমের পরে ভিত্তি করে আমরা কিন্তু আয়তকার বা বর্গাকার ম্যাট্রিক্সের কথাটি বলছি। তাহলে আয়তকার ম্যাট্রিক্সের জন্য কি হবে? যে সারি এবং কলাম অসমান হবে। এই যে m ≠ n, এটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্সের জন্য সর্বদা। আয়তকার ম্যাট্রিক্সের জন্য এটা সর্বদা মনে রাখতে হবে। দেখো তোমরা কিন্তু প্রথম শিখছো, তোমাদের পড়লেই মনে হবে যে না আমি খুব ভালো বুঝতে পারছি, খুব ভালো কোনো সমস্যা নাই। এটা খুবই ভালো একটা দিক, কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই তথ্যগুলোকে তোমাকে একবার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, খাতা নোট করতে হবে। যেহেতু তোমার এখানে সময় অনেক কম, পড়া অনেক বেশি, এজন্য শুরু থেকেই সবকিছু সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করে তোমার নোটগুলো তৈরি করতে হবে। তো ঠিক আছে, এখন দেখো যদি আয়তাকার ম্যাট্রিক্সের জন্য এই সত্যটা মনে রাখবা, আর যদি বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে সারি এবং কলাম সংখ্যা সমান হবে, অর্থাৎ m আর n হবে সমান। এটা তখন হবে বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গা আকৃতির ম্যাট্রিক্স। এখানে তোমার m আর n সমান হবে। ঠিক আছে, এখন দেখো সারি ও কলাম ম্যাট্রিক্স। আমরা শুরু থেকেই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু সারি এবং কলাম দিয়ে অনেক কথা বলেছি। তা এখন সারি ম্যাট্রিক্স বলেও একটি ম্যাট্রিক্স আমরা শিখবো, এবং কলাম ম্যাট্রিক্স বলেও কিন্তু একটা ম্যাট্রিক্স আছে। তা সেই ম্যাট্রিক্স আসলে কিভাবে আমরা পাবো? দেখো যে সারি ম্যাট্রিক্স, এই যে সারি ম্যাট্রিক্সের কথা আমরা বলছি, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। আসলে সারি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বাস্তবিক জীবনে ব্যবহার করে থাকি তোমাদেরকে আমি একটু বলি। দেখো সারি ম্যাট্রিক্সটা হচ্ছে কেমন জানো? মনে করো এখানে একটা এ একজন ব্যক্তি বা এ একজন শিক্ষার্থীর নাম, তার মনে করো এই যে আমি একটা যদি ছক করি, যে এভাবে যদি একটা ছক করি, যে এ হচ্ছে আমাদের স্টুডেন্ট, আর তার এটার তথ্য আমরা এখানে সংগ্রহ করছি যে এটা বিতে বাংলা বিষয়, মনে করো ইংরেজিতে ইতে ইংরেজি বিষয়, এম তো হচ্ছে ম্যাথ, আর এস তে হচ্ছে তোমার বিজ্ঞান সায়েন্স, এগুলো ধরো আমরা নোট করছি। তাহলে এই যে এ বলে যে শিক্ষার্থীটা আছে, এ বাংলায় পেয়েছে কত? মনে করো 85, ইংরেজিতে পেয়েছে কত? 62, ম্যাথে পেয়েছে কত? 100।
এবং বিজ্ঞানে পেয়েছে কত 80। ম্যাথে অবশ্য 100 দিলাম, কারণ যেহেতু ম্যাথই তোমরা শিখছো, ম্যাথে একটু ভালো লাগতে হবে, নম্বরটাও বেশি পেতে হবে। তাহলে এখন দেখো এই যে তথ্য আমরা কিন্তু এটা দেখেছি যে বাস্তবিক তথ্য থেকে কিন্তু ম্যাট্রিক্সটি আমরা পেয়েছি এবং ম্যাট্রিক্সটা কিন্তু বাস্তবিক তথ্য থেকেই আসতেছে। তাহলে এটা দেখো, এটাও তো একটা বাস্তবিক ইনফরমেশন। তাহলে এটাকেও যদি আমরা এভাবে প্রকাশ করি যে সি সমান সমান এই তথ্যটাকে যদি আমরা ইনক্লুড করি ম্যাট্রিক্সের মাধ্যমে, তাহলে দেখো এখানে সারি আছে কয়টা, অনলি একটা। তাহলে এখানে এই যে 85, তারপরে 62, 180, এই দেখো আমরা কিন্তু এই তথ্যটাকে আমরা সংরক্ষণ করলাম, ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করলাম, তখন এটাকে আমরা বলছি সারি ম্যাট্রিক্স। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সারি ম্যাট্রিক্সের ক্রম কেমন হয়, 1 ইন্টু এন, 1 ইন্টু এন। এখানে মনে রাখতে হবে যে এখানে সারি হবে একটা এবং কলাম অনেকগুলো হতে পারে। এখানে তোমরা কমেন্টে জানাবা যে সারি ম্যাট্রিক্সের এন, এই এন এর মানটা কেমন হতে পারে, এন এর মান কত থেকে শুরু হতে পারে, এটা তোমরা আমাদেরকে একটু কমেন্টে জানাবা। এবং এটা কমেন্টে জানাবা আর লিখে, আর তে বসবো সারি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল কত থেকে, অর্থাৎ এন কত থেকে শুরু হতে পারে, এটা তোমরা কমেন্টে জানাবা। তারপর দেখো যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এটাও কিন্তু সেম। মনে করো যে আমি যদি এখানে বি বলে একজন শিক্ষার্থীর তথ্য শুধুমাত্র এরকম ভাবে যদি একটা তথ্য আমরা লিখি যে এখানে স্টুডেন্টের নেম, এটা স্টুডেন্ট নেম, মনে করো এ, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে তোমার মনে করো বাংলা বিষয়ের তথ্যটাকে আমরা বা বাংলা বিষয়ের নম্বরটা আমরা সংরক্ষণ করতে চাচ্ছি। তাহলে এ পেয়েছে 85, বি পেয়েছে 90 এবং সি পেয়েছে 60। তাহলে এই তথ্যটাকে যদি আমরা আবার ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করি, মনে করো ডি এর মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে বিষয়টা কিন্তু এমন হয়। দেখো 85, তারপরে হচ্ছে 90, তারপরে আছে কত 60। তাহলে এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। তাহলে এটাকে আমরা কি বলছি, দেখো এই ম্যাট্রিক্সে তুমি যদি লক্ষ্য করো একটি মাত্র কলাম আছে, এজন্য এটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এবং কলাম ম্যাট্রিক্সের ক্রম কত হবে বলো তো, বলো বলো, m/1, অর্থাৎ কলামটা কিন্তু আমরা পরে লিখি, এই যে m/1, অর্থাৎ এখানে কলাম থাকবে একটি, আর এখানে আবার তোমরা কলাম ম্যাট্রিক্সে এম মান কত থেকে শুরু হবে এটা তোমরা বলবে। এখন এখান থেকে তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই যে এখানে আমরা যে এরকম ভাবে বলি যে এ সমান সমান মনে করো লিখলাম 0, এটাকে কি ম্যাট্রিক্স বলা হয় এটা তোমরা কমেন্টে জানাবা। এ সমান সমান 0, 0 ম্যাট্রিক্স আমি লিখলাম, এটাকে কি ম্যাট্রিক্স বলা হয় তোমরা কমেন্টে জানাবা। এখন দেখো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, গৌণ কর্ণ, মুখ্য পদ, গৌণ পদ ও ম্যাট্রিক্সের ট্রেস, এই বিষয়গুলো আমরা একটু শিখব। দেখো আমরা যদি একটা ম্যাট্রিক্স এখানে লিখি, মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমরা লিখলাম, এই যে প্রধান কর্ণ, গৌণ কর্ণ, মুখ্য পদ, গৌণ পদ, ম্যাট্রিক্সের ট্রেস, এটা শুধুমাত্র বর্গাকার ম্যাট্রিক্সের জন্যই খাটবে, আর আয়তাকার ম্যাট্রিক্সের জন্য এগুলো বিদ্যমান নাই। তাহলে তোমাকে যদি এমসিকিউ ধরা হয়, আমরা কিন্তু এরপরে এমসিকিউ প্র্যাকটিস করব যে প্রধান কর্ণ আসলে কোন ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত, আয়তাকার না বর্গাকার। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এই বিষয়গুলো কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যে থাকবে। এখন আমরা যে বিষয়টা এখানে দেখছি যে আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, প্রধান কর্ণের একটা নাম কি বলতো, মুখ্য কর্ণ, ঠিক আছে? এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এটা আসলে কেমন, এটা আসলে কি, আমরা এই ম্যাট্রিক্স থেকে এগুলো বের করব। তারপর হচ্ছে আমাদের গৌণ, গৌণ কর্ণ, এটাও আমরা এখান থেকে নির্ণয় করব। তারপর আছে আমাদের মুখ্য পদ, মুখ্য পদ না শিক্ষিত পদ বলো। তারপরে আছে গৌণ পদ, আর আছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস। এইগুলো থেকে অনেক এমসিকিউ পরীক্ষায় আসে। যাই হোক আমরা প্র্যাকটিস করব। এখন দেখো প্রধান কর্ণ বলতে কি বোঝায়, আমরা একটা বিষয় তোমাদেরকে শুরুতে বলি যে আমরা বলেছি যে আয়তাকার
ম্যাট্রিক্সে প্রধান কর্ণ থাকে না, বা ওখানে আমাদের এই অংশগুলো বিদ্যমান নাই। আর এখানে বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যেই কিন্তু এটা অন্তর্ভুক্ত থাকবে। এটা কেন থাকে, আয়তাকার ম্যাট্রিক্সে কেন এই অংশগুলো থাকে না আর বর্গাকার ম্যাট্রিক্সে কেন থাকে, এটাও তোমরা কিন্তু নিজেরা একটু কমেন্টে আমাদেরকে জানার চেষ্টা করবে। তো এখন দেখো, আমরা প্রধান কর্ণ বলতে এই কর্ণটাকে বোঝাচ্ছি। এই যে দেখো 1, 5, 9, এটাকে আমরা বলছি প্রধান কর্ণ। এটাকে আমরা কি বলছি? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। এখন দেখো, আর এই যে অংশটা আছে, এই যে অংশটা তোমরা দেখছো যে এটা 3, 5, 7 বা 7, 5, 3, এই যে মুখ প্রধান কর্ণ উপাদান কর্ণ আমরা একটা লিখি 1, 5, 9, এটা আছে প্রধান কর্ণের আমাদের ভুক্তি। আর আমাদের গৌণ কর্ণে যেটা আছে মনে করো 7, 5, 3। আর মুখ্য পদ আমরা একটু পরে আসতেছি। দেখো প্রধান কর্ণ কেন এটা হলো, এই যে এটা কেন প্রধান কর্ণ হলো আর এটা কেন গৌণ কর্ণ হলো, এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো শুরুটা এখান থেকে হয়েছে, শুরুটা এখান থেকে হয়েছে, এজন্য এই বরাবর যে কর্ণটা গিয়েছে এজন্য এটাকে আমরা প্রধান কর্ণ বলছি। এবং দেখো এটা শেষটাও কিন্তু এখানে এসে শেষ হয়েছে। এর শুরুতে যে উপাদান মানে শুরু থেকে যে ভুক্তিটা আছে ঠিক এই বরাবর গেলে শেষেও কিন্তু এই কর্ণ বরাবরই আমরা শেষ ভুক্তিটাও পাচ্ছি এই ম্যাট্রিক্সের, এজন্য এটাকে আমরা প্রধান কর্ণ বলছি। আর এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। দেখো এটা যদি আমরা এখান থেকে আসি বা এখান থেকে যাই, এটা কিন্তু শুরুতে নাই, এটা কিন্তু শুরুতে নাই, এজন্য এটাকে আমরা গৌণ কর্ণ বলতেছি। তো এখন দেখো যে মুখ্য পদ আসলে কোনটা। এই যে প্রধান কর্ণের যে উপাদানগুলো তোমরা দেখছো যে 5, এই যে 1 × 5 × 9, এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি আমরা গুণ করি, গুণ করে যেটি পাবো সেটাকে বলে মুখ্য পদ, সেটাকে কি বলে? মুখ্য পদ। আর গৌণ কর্ণ বলতে তাহলে আমরা কি বুঝবো, তোমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে মুখ্য পদ আমরা যেহেতু মুখ্য কর্ণ থেকে পেয়েছি, তাহলে গৌণ পদ কোথা থেকে পাবো? গৌণ কর্ণ থেকে পাবো, কিন্তু কি করতে হবে? গুণ করতে হবে 7 × 5 × 3। আর ম্যাট্রিক্সের ট্রেস যেটা বলা হয় সেটা হচ্ছে, দেখো যদি আমরা প্রধান কর্ণের উপাদানগুলো গুণ করি তাহলে মুখ্য পদ পাবো, ম্যাট্রিক্সটির মুখ্য পদ পাবো। আর যদি প্রধান কর্ণের উপাদানগুলো যোগ করে দিই 1 + 5 + 9, তখন এটাকে আমরা বলো ম্যাট্রিক্সের ট্রেস। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে অংশটি আছে সেটি হচ্ছে, দেখো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও অভেদক ম্যাট্রিক্স। তা কর্ণ ম্যাট্রিক্সটা আসলে কি? এখানে আমরা কর্ণ ম্যাট্রিক্সের বিষয়টা ওটা বলে রাখি যে এখানে যে বিষয়টা উল্লেখ করা আছে যে তোমার এই যে এখানে যে অংশটি আছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, এটাও কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত, বর্গাকার ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা কি বোঝাই? দেখো এর আগে আমরা শিখে এসেছি সারি ম্যাট্রিক্স, যেখানে সারিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। তারপর শিখেছি কলাম ম্যাট্রিক্স, যেখানে কলামকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। তাহলে এখানে কি কর্ণ ম্যাট্রিক্স মানে বুঝতে পারছো কর্ণকেই প্রাধান্য দেওয়া হবে। তাহলে কি বলা আছে দেখো, আচ্ছা যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তি সমূহ অবশ্যই শূন্য হয়, তবে ওই বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমরা প্রথমে সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি যে প্রথমে এটি হতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স। আর মুখ্য কর্ণ মানে আমরা কিন্তু এখানে দেখে এসেছি এই বরাবর, এটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। তাহলে এখন দেখো আমরা যদি এভাবে একটা ম্যাট্রিক্স লিখি যে 1, এখানে লিখলাম মনে করো 0, 0, এখানে 0, এখানে লিখলাম 2, এখানে 0, এখানে 0, 0, এখানে মনে করো 3 লিখলাম, এটা একটা লিখলাম। আবার এখানে বি বলে একটা ম্যাট্রিক্স লিখলাম যে 0, 0, 0, 0।
এই যে আমরা দুইটা ম্যাট্রিক্স লিখেছি, এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। এখন খেয়াল করো, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় যেটা বলা হয়েছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য শূন্য হতে পারে। এই দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলো আমরা কিন্তু এখানে লিখেছি শূন্য। এখানে কিন্তু মুখ্য কর্ণ এটা দেখো, এখানে কিন্তু শূন্য আছে, শূন্য 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 হতে পারে অথবা অশূন্য হতে পারে। অশূন্য বলতে কি, এই দেখো আমরা লিখেছি 1 2 3 1 2 3, অর্থাৎ এগুলো শূন্য হতে পারে মুখ্য কর্ণের ভুক্তিগুলো, আবার অশূন্য হতে পারে। কিন্তু একটা শর্ত অবশ্যই মেনটেন করতে হবে, সেটি হচ্ছে যে মুখ্য কর্ণের বাহিরে যে ভুক্তিগুলো আছে সেইগুলা কিন্তু অবশ্যই শূন্য হতে হবে। সেগুলো কি হতে হবে, অবশ্যই শূন্য হতে হবে। তাহলে এখন দেখো এখানে যে মুখ্য কর্ণ আছে 1 2 3, এর বাইরে যে ভুক্তিগুলো আছে সেগুলো দেখো 0 আছে, এখানেও দেখো 0 আছে। আবার ঠিক এখানে দেখো এই যে এটা কিন্তু 0 আছে, আবার এর বাইরের যে ভুক্তিগুলো এটা কিন্তু অবশ্যই 0 হতে হবে। কিন্তু আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 হলেও কোনো সমস্যা নাই, আবার 0 বাদে অন্য কোনো সংখ্যা হলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখানে বলা আছে, এই যে এখানে একটা শর্ত দেয়া আছে, এটা তোমরা মনে রাখবা। এখন দেখো স্কেলার ম্যাট্রিক্স, এটা কি বলা হচ্ছে যে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাকে কি বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ আমরা যেখানে কর্ণ ম্যাট্রিক্সটা লিখেছি, তাহলে এখানে দেখো এখানে কিন্তু ভুক্তি দেখো 0 0, অর্থাৎ এই যে এই ভুক্তিগুলো কিন্তু সমান হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। এটাকে কিন্তু আমরা আরো একভাবে লিখতে পারি, যে এটা যেমন এভাবে লিখি সি, যেমন এখানে যদি এভাবে লিখি 5 0 0 5। দেখো এখানে একটু লক্ষ্য করো, এই যে এখানে প্রধান কর্ণের উপাদানগুলো কি হয়েছে, সেম হয়েছে, ভুক্তিগুলোর মান কি হয়েছে, একই রকম হয়েছে। এজন্য এটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত শিখব, যে শূন্য ম্যাট্রিক্স আমাদের কেন প্রয়োজন ছিল, অভেদক ম্যাট্রিক্স কেন প্রয়োজন ছিল, এর ব্যাখ্যা এই ক্লাসে অবশ্যই এখন দেওয়া সম্ভব না। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে স্কেলার ম্যাট্রিক্স এর মূল বিষয়টা কি এবং শূন্য ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, এটা অবশ্যই আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স আমাদের হলো। এখন যেটা হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স। এখানে খেয়াল করো, অভেদক বা একক ম্যাট্রিক্স এর খুব মানে এর সুন্দর একটা ব্যাখ্যা আছে, কিন্তু আসলে আমাদের এই ক্লাসে যোগ বিয়োগ এবং গুণ থাকছে না, এবং ম্যাট্রিক্সের গুণটা আমরা না জানতে পারলে অভেদক ম্যাট্রিক্স এই বিষয়টা আমরা ব্যাখ্যা দিলেও ভালো বুঝতে পারবা না। এবং যদি আমরা শূন্য ম্যাট্রিক্সের ব্যাখ্যা দিই, সেক্ষেত্রে যোগ বিয়োগটা আগে ভালো করে বুঝতে হবে, এবং যোগটা কিভাবে আমরা করি, বিভিন্ন শর্ত কেন এখানে অ্যাপ্লাই করতে হয়, এই শর্তগুলো অবশ্যই কেন মেনটেন করতে হবে, এর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে দিব ইনশাল্লাহ। তাহলে এখন দেখো এখানে বলা আছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলির মান 1 মানে 1, তাকে অভেদক বা একক ম্যাট্রিক্স বলা হয়। দেখো এখানে কিন্তু 5 5, এখানে কিন্তু 1 না, এটা কিন্তু মানটা একই, একই মানে সমান হবে। এখন দেখো যদি আমরা অভেদক ম্যাট্রিক্সটিকে বোঝাইতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখতে পারি ডি বলে, যে এখানে লিখতে পারি 1 0 0 1। এটা দেখো, এটা একটু লক্ষ্য করো, দেখো এখানে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি মানে যে মানটা আমাদের আছে ভুক্তি, সেই মানটা কিন্তু 1 হয়েছে। কত হয়েছে, 1। এই দেখো 1 আছে, 1 1। তাহলে এটাকে আমরা অভেদক বা একক ম্যাট্রিক্স বলতে পারি। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, যে অভেদক ম্যাট্রিক্স কিন্তু কি হবে বলতো, স্কেলার ম্যাট্রিক্সও হবে, আবার কর্ণ ম্যাট্রিক্সও হবে। ঠিক আছে, আবার স্কেলার ম্যাট্রিক্সও কি হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে। অর্থাৎ সকল স্কেলার ম্যাট্রিক্স ও অভেদক ম্যাট্রিক্স অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স সেটা কিন্তু অভেদক বা স্কেলার ম্যাট্রিক্স না হতে পারে। এখন আমাদের আরেকটি টপিকস আছে, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এইটা আমাদের একটু শিখতে হবে। আজকের ক্লাসের সংজ্ঞা বা এই বিষয়গুলো বোঝার আজকে এখানে শেষ। এর পরবর্তীতে আমাদের কিছু এমসিকিউ আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করব। দেখো ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ দেখো ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু ত্রিভুজ আকৃতি চলে আসছে। অর্থাৎ তোমরা এসএসসি তে পড়েছো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, কারণ প্যাসকেল কিন্তু দ্বিপদী উপপাদ্য নিয়ে কাজ করতে করতে এমন ভাবে কাজ করেছে, শেপটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে, যার কারণে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা পরিবার তার নাম অনুসারে ত্রিভুজ সূত্র রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর অবস্থান এমন ভাবে হচ্ছে, ভুক্তির মান এমন হচ্ছে যে এর ভিতরে ত্রিভুজ আকৃতিও চলে আসছে।
এজন্য ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখন দেখো ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কি বলেছে, দেখো যে বর্গাকৃতি ম্যাট্রিক্স, তাহলে ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সটাও কার ভিতরে থাকবে, বর্গ ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত থাকবে, আয়তাকার ম্যাট্রিক্সের কিন্তু অন্তর্ভুক্ত থাকবে না। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে বলতো কোন ম্যাট্রিক্সটি বর্গাকার ম্যাট্রিক্স আবার আয়তাকার ম্যাট্রিক্স, কমেন্টে জানাবা। তাহলে এখন দেখো যে বর্গাকৃতি ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের নিচের বা উপরের সকল ভুক্তি শূন্য থাকে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি এভাবে, দেখো লিখি 1 0 0 0 2 3 0 4 5, এখানে লিখলাম 6। আবার একটা আমরা লিখছি, দেখো যে এখানে বি বলে আমরা লিখছি, মনে করো 1 2 3 লিখে দিলাম, আর নিচে এগুলো 0 0 0, এখানে মনে করলাম 4 5, এখানে লিখলাম 6। এই যে এই দুটা ম্যাট্রিক্স একটু খেয়াল করো, যে এই এ এবং বি এই দুটা ম্যাট্রিক্সে বলা হয় ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। সংজ্ঞাটা আমরা একটু বুঝি। এখানে বলেছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, তাহলে আমাদের প্রধান কর্ণ তো আমাদের অবশ্যই আগে আমরা চিনে এসেছি। প্রধান কর্ণ কোনটি, এই যে এটা হচ্ছে প্রধান কর্ণ, এখানেও কিন্তু এটা প্রধান কর্ণ, তাহলে প্রধান কর্ণ কিন্তু আমরা চিনে এসেছি। তাহলে প্রধান কর্ণের কি বলেছে, প্রধান কর্ণের নিচের বা উপরের, দেখো এটা হচ্ছে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো কি হয়েছে, শূন্য হয়েছে, আর প্রধান কর্ণের উপরের, এই যে উপরের সকল ভুক্তিও শূন্য হতে পারে, তখন এটাকে ত্রিভুজ আকৃতির বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। একটু খেয়াল করো, যদি এই নিচের ভুক্তিগুলো শূন্য হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি যেটা দাগ টানো, দেখো এমনি একটা দাগ টানো, দেখো একটা ত্রিভুজ আকৃতির শেপ তোমরা পেয়ে যাচ্ছ। আমি একটু দেখাই, এখানে এই যে একটা ত্রিভুজ আকৃতির শেপ কিন্তু পেয়ে যাচ্ছ, ত্রিভুজ আকৃতির শেপ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আবার এখানে তুমি যদি দেখো, এখানে যদি তুমি লক্ষ্য করো, তাহলে কিন্তু এভাবে পাচ্ছ যে একটা ত্রিভুজ আকৃতির শেপ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলতেছি। কিন্তু ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এখন বোঝো, প্রধান কর্ণের উপরে যেটা থাকবে সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবে, অবশ্যই অবস্থানের ভিত্তিতে নামটা করা হয়েছে, বুঝতেই পারছো। তাহলে এ এবং বির মধ্যে কোনটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স এবং কোনটি নিম্ন, তোমরা এটা কমেন্টে জানাবে। এখন দেখো আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যে বিষয়গুলো আমরা শিখলাম সাথে সাথে এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কতটুকু বুঝেছি বা কতটুকু ঘাটতি আছে বা কতটুকু আবার রিভিশন দেওয়া লাগবে। তাহলে এখানে দেখো বলা আছে 2/3 ক্রমের ম্যাট্রিক্সটি কোন ধরনের ম্যাট্রিক্স। এখন আমরা প্রথমে কিন্তু বলেছি যে ক্রম যদি সমান হয় তাহলে বর্গাকার ম্যাট্রিক্স, আর ক্রম যদি অসমান হয় তাহলে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এখানে ক্রম দেখো মানে সারি এবং কলম সংখ্যা যদি অসমান হয় তাহলে আয়তাকার ম্যাট্রিক্স, আর যদি তোমার সমান হয় তাহলে হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এটা কি 2 আর 3টা আদৌ সমান না, এজন্য এটাকে আমরা কি বলতে পারি, আয়তাকার ম্যাট্রিক্স। তারপরে দেখো নিচের কোনটি সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা সারি ম্যাট্রিক্স কিন্তু আগে জেনে এসেছি যে শুধুমাত্র ম্যাট্রিক্সটিতে একটি সারি বিদ্যমান থাকবে। তাহলে দেখো এখানে সারি আছে, এখানে দেখো বি নাম্বার যে ম্যাট্রিক্সটা, যে একটা সারি দুইটা, এখানে দেখো দুইটা, এখানে দেখো দুইটা, শুধু এখানে দেখো একটা, তাহলে 1 নাম্বারটি মানে ক নাম্বারটি হচ্ছে সঠিক। তারপরে দেখো নিচের কোনটি কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স বলতে কি বোঝাবে, শুধুমাত্র কলামকেই প্রাধান্য দেওয়া হবে, একটি মাত্র কলাম থাকবে। তাহলে এখানে একটি মাত্র কলাম আছে, দেখো এই দেখো প্রথমটা আছে 1টা 2টা 3টা কলাম আছে, এখানে দেখো একটা আছে, এখানে দেখো 1টা 2টা 1টা 2টা 3টা, তাহলে এখানে একটা আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ, এটা হচ্ছে ওদের কলাম ম্যাট্রিক্স। তারপরেরটি দেখো যে এ ম্যাট্রিক্সটি ট্রেস এর মান হচ্ছে 8 হলে এ এর মান নিচের কোনটি। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস যদি বের করতে হয় তাহলে আমরা কি বলেছিলাম যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে যোগ করলে ম্যাট্রিক্সের ট্রেস পাওয়া যায়। তাহলে আমরা কি লিখতে পারি, যদি যোগ করি 1 + 4 + a সমান কি লিখতে পারি 8। তাহলে a সমান কত আসতেছে বলতো 3, তাহলে আমাদের a এর মান কিন্তু 3, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। তারপরে দেখো বলা আছে
3/4 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে সারি হচ্ছে 3টি, এই যে প্রথমটা সারি থাকে, তারপরটা হচ্ছে কলাম, তাহলে সারি 3টি, এটা সত্য। কলাম হচ্ছে 4টি, এটাও কিন্তু সত্য। আর ম্যাট্রিক্সটির মোট ভুক্তি আছে 12টি। ওই যে আমরা বলেছিলাম যে সারি ম্যাট্রিক্সের মোট সারি এবং মোট কলাম সংখ্যাকে যদি আমরা গুণ দিই তাহলে ম্যাট্রিক্সের অন্তর্গত ভুক্তি সংখ্যা পাওয়া যাবে। তাহলে 3 4 12, তার মানে 3টা তথ্য কিন্তু সঠিক। তাহলে সঠিক উত্তর আছে ঘ। তারপরে দেখো যে বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতে পারে, তথ্যটা কিন্তু আমরা অনেক আগে শিখেছি, এখন আবার একটু মনে করে সঠিক অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, যে দেখো বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি ও কলাম সংখ্যা অভিন্ন থাকে। অভিন্ন মানে কি? অভিন্ন মানে কি বলতো? একই। অভিন্ন মানে কি? একই থাকে। সারি ও কলাম সংখ্যা ভিন্ন থাকে, তাহলে এটা অবশ্যই মিথ্যা। এটা তো একই থাকবে, সারি কলাম সংখ্যা অভিন্ন থাকবে মানে কি? একই থাকবে, ওটা তো সত্য। আর মোট ভুক্তি সংখ্যা সর্বদা পূর্ণবর্গ সংখ্যা হয়, এটাও কিন্তু সত্য। কারণ দেখো যদি আমরা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স বলি তাহলে এটা বর্গাকার ম্যাট্রিক্স, তার ভুক্তি কিন্তু 4। 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের কথা যদি বলি তার ভুক্তি সংখ্যা 9, তাহলে বলতো 4 9 এগুলো সব কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সঠিক অ্যান্সার কত বলতো? 1 ও 3, 1 ও 3 অর্থাৎ খ নাম্বার। তারপরে পরবর্তীতে যে এমসিকিউটি আছে সেটি হচ্ছে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এ ম্যাট্রিক্সটির 2,2 তম ভুক্তির কত? 2,2 তম ভুক্তি কত? -3। এখন আমরা 2,2 অর্থাৎ এখানে আমরা বলেছিলাম যে প্রথমে যেটা থাকবে সেটা আই সারি, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম। প্রথমটা যেটা সারি, তারপরে ঠিক বলতো কলাম। তাহলে আমরা এখান থেকে যেটা করব 2 নম্বর সারিতে আগে চলে আসবো। তাহলে 2 নম্বর সারি এই যে চলে আসলো, আর 2 নম্বর কলামে আসবো, এই 2 নম্বর কলামে আসলাম, এই যে 2,2 ভুক্তি, তাহলে কত? -3। তাহলে আমাদের সঠিক, এটা কিন্তু সঠিক আছে। এখন তারপরে ম্যাট্রিক্সের ট্রেসটি তোমরা দেখো যে এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 4, তাহলে এই মুখ্য কর্ণের উপাদানগুলো যোগ করো, তাহলে কত? 6 + 1 - 3, তাহলে 7 7 - 3 মানে 4, তাহলে দ্বিতীয় 2 নম্বরটাও কিন্তু সঠিক আছে। তারপরে দেখো মুখ্য পদ, ম্যাট্রিক্সটির মুখ্য পদ আমরা কি বলেছিলাম যে এইগুলো যোগ করলে পাবো ট্রেস, আর এগুলো যদি গুণ করি 6 × 1 × -3, তাহলে এটাকে আমরা কত পাবো? -18। এটা কিন্তু আমাদের মুখ্য পদ, অতএব আমাদের এখানে 3টাই সঠিক। তোমাদের কিন্তু এগুলো জাস্ট বুঝে বুঝে একটু প্র্যাকটিস করতে হবে। আমি বলছি তোমরা নিজেরাও একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। মনে হয় অনেকে সবার শেষ হয়ে গেছে, তবুও এটা রিভিশন হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো দেখো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রথম অংশটা আছে যে এ আই জে সমান সমান 0 হবে, অথবা এ আই জে নট ইকুয়াল 0 হতে পারে যখন আই সমান সমান জে। দেখো আই সমান সমান জে, এটা যদি আমরা লিখি, দেখো ম্যাট্রিক্সটার আমরা এই যে A11 এটা কিন্তু থাকে A22, আর এখান থেকে A33, অর্থাৎ 11 ঘরের নামটা তুমি যদি পড়ো 11 11 দুগুণ 22, 3 11 33, তাহলে আমাদের কর্ণ কিন্তু এটা আসবে তোমার A11 A22 আর আছে A33। এটা তোমার জাস্ট মনে রাখার জন্য তুমি এই সিস্টেমটা একটু খেয়াল রাখতে পারো। তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্সে কি হবে? কর্ণ যে ভুক্তিগুলো থাকবে, আমরা কিন্তু ওখানে বারবার বলেছি যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে এগুলো শূন্য হতে পারে, আবার অশূন্য হতে পারে। তাহলে এখানে যে বলা হচ্ছে এই যে 1 1 2 2 3 3, এটাকে আমরা সংক্ষেপে কি বলছিলাম? আই জে। তাহলে এইটা সমান সমান 0 হবে। কখন 0 হবে? যখন আই সমান সমান জে। দেখো তো আই সমান সমান জে, তাহলে এটা কি 0 হতে পারে না? এটা কি 0 হতে পারে না? এটা কি 0 হতে পারে না? অবশ্যই পারে, এগুলো 0 হতে পারে। আবার এটা এ আই জে, এটা নট ইকুয়াল 0 হতে পারে যখন আই সমান সমান জে। অর্থাৎ আমরা কিন্তু এখানে আরো একটা উদাহরণ করে দেখেছিলাম এভাবে যে এ সমান সমান মনে করো যে 1 লিখলাম 2 0 0, তাহলে এখানে দেখো এটা কি? এটা 0 হয়নি, কিন্তু এখানে দেখো তো আই এবং জে সমান কিনা? 1 1, এটা কত? 2 2, এই যে 2তম 2টা সারি, 2 নম্বর সারি 2 নম্বর কলামে এটা আছে, তাহলে এটা অশূন্য হয়েছে আর এটা শূন্যও হতে পারে। তার মানে প্রথম অপশনটা কিন্তু সঠিক। এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় হিসাব করতে হবে, কারণ মনে হচ্ছে যে সঠিক, দেখা যাচ্ছে বৃত্ত পূরণ করলে সেটা কিন্তু ভুল হয়ে গেল। তারপরে দেখো যে 2 নম্বর যেটা বলা আছে যে এ আই জে ইকুয়াল 0 হবে যখন আই এবং জে সমান হবে না। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের
এই যে ম্যাট্রিক্সের মধ্যে আই এবং জে এর মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো যে আই, আমরা সম্পর্কটাকে মনে করো এখানে আমরা 1 এটা বলে লিখি যে আই কি হতে পারে, জেড থেকে ছোট হতে পারে, আই জে এর সমান হতে পারে। এই আই জে এর সমান হবে, এটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর। আর আই গ্রেটার দেন জে হতে পারে, ঠিক আছে। এখন আই গ্রেটার দেন আই লেস দেন জে, তাহলে এখানে খেয়াল করো এটা হচ্ছে প্রধান কর্ণের উপরের অংশ, উপরের তিনটি। আমাদের 3/3 যদি হয় তাহলে উপরের দেখবা তিনটি অংশ থাকবে, এটা হচ্ছে প্রধান কর্ণের উপরের অংশ, এটা হবে প্রধান কর্ণের উপরে। আই সব সময় জে থেকে ছোট হবে, প্রধান কর্ণের উপরের অংশ, উপরের ভুক্তি। আর আই গ্রেটার দেন জে হবে, এটা হবে প্রধান কর্ণের নিচের ভুক্তি, নিচের ভুক্তি, ঠিক আছে। আর আই সমান সমান জে, এটা কি হবে প্রধান কর্ণ বরাবর এটা সমান হবে। অর্থাৎ এই যে আমি বলছি 11, 22, 33, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো যে আমাদের এ আই জে ইকুয়াল 0 হবে যখন আই নট ইকুয়াল জে। তাহলে দেখো আই নট ইকুয়াল জে এটা মূলত কি বোঝায়, এটা মূলত কিন্তু দুইটা বিষয়কে বোঝায়। সেটা হচ্ছে কি বলতো, এই তথ্যটা এইভাবে বোঝায় যে আই জেড থেকে ছোট হতে পারে অথবা আই জেড থেকে বড় হতে পারে, বুঝতে পারছো। অর্থাৎ প্রধান কর্ণ বাদে ও প্রধান কর্ণের উপরে ভুক্তি এবং নিচের ভুক্তি এগুলো কিন্তু নির্দেশ করছে, সেগুলো অবশ্যই 0 হবে। তাহলে আমরা তো জানি কর্ণ ম্যাট্রিক্সের কি প্রধান কর্ণ ব্যতীত অন্য ভুক্তিগুলোই অবশ্যই শূন্য হতে হবে, অবশ্যই শূন্য হতে হবে। তাহলে আমাদের কিন্তু 2 নাম্বারটাও সঠিক। এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের কর্ণ ম্যাট্রিক্স কি একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে ফাইনালি কিন্তু 3টাই সঠিক। তারপরে দেখো এখানে আরেকটি ম্যাট্রিক্স আমরা লিখেছি যে 3 0 0 0 3 0 0 0 3 একটি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই দেখো কর্ণ বরাবর ভুক্তিগুলো কি আছে, অশূন্য আছে। ওটা কিন্তু শূন্য হলেও কর্ণ ম্যাট্রিক্স হতো, তাহলে এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স সত্য। এবং এই মানগুলো কি একই রকম 3, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স হবে না, অভেদক ম্যাট্রিক্স হবে না, কারণ এটা যদি অভেদক ম্যাট্রিক্স হতে হতো তাহলে এখানে কিন্তু 1 1 1 হওয়া লাগতো, ঠিক আছে। আমরা কিন্তু বলেছিলাম যে স্কেলার ম্যাট্রিক্স কর্ণ হবে, অভেদক ম্যাট্রিক্স কি হবে কর্ণ হবে, অভেদক ম্যাট্রিক্স স্কেলার হবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স হতে পারবে না, বুঝতে পারিস। এই যে আমি এর আগে বলেছি যে অভেদক এবং স্কেলার এই দুটোই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের হবে। তারপরে স্কেলার, শুধু স্কেলার এটা কর্ণ ম্যাট্রিক্সের হবে, আবার শুধু অভেদক এটি স্কেলার ম্যাট্রিক্সেরও অন্তর্ভুক্ত হবে। তাহলে বুঝো কিন্তু অভেদক কিন্তু কার ভিতরে বলো তো, কর্ণের মধ্যেও আছে স্কেলারের মধ্যেও আছে। মানে এই সিরিয়ালটা একটু মনে রাখবা, কর্ণ, তারপর আছে স্কেলার, আর হচ্ছে অভেদক। এই সিরিয়ালটা একটু তোমরা মনে রাখবে। দেখো অভেদক উপরের দুটাই হবে, নিচেরটা উপরের দুটাই হবে, ঠিক আছে। অর্থাৎ অভেদক কিন্তু স্কেলার হবে, কর্ণও হবে। এই যে অভেদক স্কেলারও হবে, স্কেলার প্লাস কর্ণ দুটোই হবে। আর স্কেলারটা কি হবে, স্কেলারটা শুধু হবে কর্ণ, স্কেলারটা কি হবে কর্ণ, ঠিক আছে। আর কর্ণ ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত তো এরা আসছেই। কর্ণ ম্যাট্রিক্স স্কেলার বা অভেদক হতেও পারে, না হতেও পারে। কর্ণ ম্যাট্রিক্সটা কি স্কেলার ও অভেদক হতেও পারে বা না হতেও পারে। এজন্য ওখানে নির্দিষ্ট করে কিছু বলার নাই, কিন্তু এগুলো নির্দিষ্ট যে স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে, অভেদক ম্যাট্রিক্স স্কেলার হবে, কর্ণ হবে। আর কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ও অভেদক মানে উভয় হতে পারে আবার নাও
হতে পারে। তাহলে আমাদের কিন্তু 1 আর 2 হচ্ছে সঠিক। আমাদের সর্বশেষ কোশ্চেনটি, নিচের কোনটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স? এই যে আমরা কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমরা এটি কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমরা যদি নিয়মিত ক্লাসটি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট শেয়ার করবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, বুঝে প্র্যাকটিস করবে।